আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালের যে পর্ব, তার 4 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুরু করব সম্মানসূচক খেতাব থেকে। আমাদের এই পর্বটির আরও 3টি পর্ব আগে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা প্রথম 3টি পর্ব দেখেন নাই তাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্রথম 3টি পর্ব দেখে তারপর এই পর্বটি শুরু করবেন, তাহলে আপনাদের সিকোয়েন্স মেনটেন হবে। আর প্রথম থেকে আমরা যেটা বলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গোছানো শীট। সুতরাং আপনারা যদি এই শীটটি খুব সুন্দরভাবে শেষ করতে পারেন সবগুলো এপিসোড, তাহলে আপনাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন। তো আমরা পড়াশোনায় চলে যাই। সম্মানসূচক খেতাব। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা 676 জন, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন। খেতাবপ্রাপ্ত প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, চিফ অফ স্টাফ। প্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মেজর খন্দকার নাজমুল হুদা। প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মতিন এবং প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী ছিলেন ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম। বিদেশি হিসাবে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WAS ওয়ারল্যান্ড, তিনি নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার নাগরিক। এটা অনেক সময় ডাউট হয় অনেকের, তিনি আসলে নাগরিক ছিলেন অস্ট্রেলিয়ার কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নেদারল্যান্ডে। তার জন্ম 1901 সালে এবং এই 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। একমাত্র বিদেশি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WAS ওয়ারল্যান্ড। একমাত্র পাহাড়ি আদিবাসী বীর বিক্রম UK চিংমারমা। 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, তবে বীর শ্রেষ্ঠদের মধ্যে কিছু সংখ্যা আমাদেরকে জানতে হবে। সেনাবাহিনীর ছিলেন 3 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 1 জন এবং EPR এর 2 জন। মোট 3, 4, 5, 6, 7 জন। সেনাবাহিনীর সবচেয়ে বেশি 3 জন, নৌবাহিনীর বিমান বাহিনীর 1 জন করে এবং EPR এর 2 জন। সবার আগে শহীদ হন মুন্সি আব্দুর রউফ এবং সবার শেষে শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। খেতাবপ্রাপ্ত অন্যান্য এবং বিদেশি। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ইসলাম লালু, বীর প্রতীক। 25 মে 2009 সালে তার মৃত্যু হয়। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ইসলাম লালু। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তিনি একজন বীর প্রতীক। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা ছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি। এটা অসংখ্যবার এসেছে। ইনারা কোন সেক্টরে কাজ করেছেন এবং কী হিসেবে কাজ করেছেন এটা অনেক সময় আসে। ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম ছিলেন সেনাবাহিনীর 3 নম্বর সেক্টরে কাজ করেছেন এবং তারামন বিবি 11 নম্বর সেক্টর ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার যে সেক্টরটা ছিল সেটাতে কাজ করেছেন। তাহলে 2 জন ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম সেনাবাহিনীর এবং তারামন বিবি তিনি একজন সাধারণ বেসামরিক মুক্তিযোদ্ধা এবং 11 নম্বর সেক্টরে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। আর খেতাবপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি, সিলেটের কাশিয়া সম্প্রদায়ের একজন ইতালি নাগরিক মারা যান, ফাদার মারিও ভেরানজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশ করেন M হোসেন আলী, পাকিস্তান হাই কমিশনের অফিস প্রধান এবং বাংলাদেশ সরকারের জন্য স্টিয়ারিং কমিটি খোলা হয় যুক্তরাজ্যে। খোলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি বিদেশি হাই কমিশনের প্রধান ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিক ছিলেন গোবিন্দচন্দ্র দেব। বিদেশি বন্ধুদের সম্বর্ধনা মর্যাদা অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা 1 জন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা 15 জন, বাংলাদেশ মৈত্রী সম্মাননা 312 জন এবং 10টি সংগঠনকে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের প্রধান। এইটুকু, এই 7টি জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেউ বাংলাদেশের পক্ষে ছিল, কেউ বাংলাদেশের বিপক্ষে ছিল। তো কারা কোন দেশের প্রধান ছিলেন এটা আমাদের জানতে হবে। পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান এবং প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভি ফাকিরি এবং প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের অত্যন্ত বন্ধুভাবাপন্ন একজন
প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার সহায়তা ছাড়া আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমাপ্ত করা আরও হয়তো সময় সাপেক্ষ হয়ে যেত। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরৎ সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মিস্টার রজাস। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ। মিশরের ছিলেন আনোয়ার সাদাত। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন পদর গনি এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রেই গ্রোমিকো। পদর গনিটা পরীক্ষায় আসে। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথ হান্ট এই সময় 71 সালে। মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, এখান থেকে অনেক প্রশ্ন বারবার বিভিন্ন জায়গায় এসেছে। বাংলাদেশের বন্ধুপ্রীতম রাষ্ট্র ছিল দুইটা বেসিক্যালি। প্রথম হচ্ছে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, এরা হচ্ছে প্রধান বন্ধু। অন্যান্য মিত্র দেশ ছিল ভুটান, নেপাল, যুক্তরাজ্য, জাপান, মিশর, ইরাক। এই সকল দেশগুলো আমাদের সাপোর্টে ছিল। সমাজতান্ত্রিক রাষ্ট্রের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, কারণ বাংলাদেশের পক্ষে সবসময় ছিল সমাজতন্ত্র। আর কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মান, তখন পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান আলাদা ছিল প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আমাদের স্বাধীনতার পক্ষে ছিল। এবং ভারত সহায়তা করেছে সেনা, অস্ত্র এবং সমর্থন দিয়ে। স্বাধীনতার বিপক্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্র। ইভেন চীন এতটাই বিপক্ষে ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1975 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। জাতিসংঘের সদস্য পদ না পেতে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল চীন। মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্রের নৌবহর প্রেরণ করেছিলেন সপ্তম নৌবহর প্রেরণ করেছিলেন যুক্তরাষ্ট্র। সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ভিয়েতনামের টংকিং উপসাগর থেকে 9 ডিসেম্বর 1971 সালে, কিন্তু সেটা আর আসতে পারে নাই জাতিসংঘের ভেটোর কারণে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে বড় নেভাল ফোর্স ছিল হচ্ছে সপ্তম নৌবহর, যেটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য পাঠানো হচ্ছিল 9 ডিসেম্বর, যেটা রওনা হয়েছিল। প্রধান ঘাঁটি জাপানের ইকাওসুকায়। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর পাঠায় ভারত মহাসাগরে। যুদ্ধবিরতি বিলম্ব করার সিদ্ধান্ত নেয় সোভিয়েত ইউনিয়ন আমাদের অবশ্যই বন্ধুপ্রীতম রাষ্ট্র ছিল, তারা যুদ্ধবিরতি বিলম্বিত করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধবিরতির পদক্ষেপকে ঠেকিয়ে রাখতে নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং পাকিস্তানের নিশ্চিত পরাজয় দেখে জাতিসংঘকে ব্যবহার করে পাকিস্তানের পক্ষে সামরিক শক্তি প্রয়োগ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে ব্যবহার করতে ব্যর্থ হয় সোভিয়েত ইউনিয়নের বিরোধিতায়, কারণ সোভিয়েত ইউনিয়ন বাধ্য করে তাদেরকে যাতে তারা বাংলাদেশের বিপক্ষে না যায় এবং সপ্তম নৌবহরকে ফেরত নিয়ে যায়। সপ্তম নৌবহর কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স 74। বুদ্ধিজীবী হত্যা, আমরা সবাই জানি যে 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বর রাত্রে আমাদের দেশের অসংখ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যা করা হয় 14 ডিসেম্বর 1971 সালে। এই হত্যাযজ্ঞের নীল নকশা তৈরি করেন রাও ফরমান আলী, যেখানে অলমোস্ট 10 জনের একটি কমিটি ছিল, তাকে নেতৃত্ব দিয়েছিলেন রাও ফরমান আলী। বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। ঢাকা শহরের প্রধান বধ্যভূমি, যেখানে সেই সকল আমাদের বুদ্ধিজীবীদের কবর দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকটি হচ্ছে আলকেদি, কালাপানি, রাইনখোলা, মিরপুর বাংলা কলেজের পশ্চাৎভাগে, হরিরামপুর গোরস্থান, মিরপুর শিয়ালবাড়ি, মোহাম্মদপুর থানার পূর্ব প্রান্ত এবং রায়ের বাজার বধ্যভূমি। উল্লেখযোগ্য কয়েকজন বুদ্ধিজীবী যাদের নাম বারবার আসে, তাদের মধ্যে কয়েকজন হচ্ছে ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, দার্শনিক জি.সি. দেব, গোবিন্দচন্দ্র দেব, সুরকার আলতাফ মাহমুদ, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, শহীদুল্লাহ কায়সার, সাহিত্যিক মনির চৌধুরী, সাহিত্যিক আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সাংবাদিক সেলিনা পারভিন, মোফাজ্জল হায়দার চৌধুরী এবং ডক্টর সিরাজুল ইসলাম খান। পাক বাহিনীর আত্মসমর্পণ করেন 16 ডিসেম্বর 1971। আর তার আগে আমাদের যৌথ বাহিনী সম্পর্কে জানতে হবে। যৌথ বাহিনী হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মিলিত বাহিনী। যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971 সালে। সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় 21 নভেম্বর 1971-কে এই জন্য। আর যৌথ কমান্ডের সেনাপতি ছিলেন জেনারেল লেফটেন্যান্ট জগৎ সিং আরোরা ভারতের, এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্বে ছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ছিলেন পাকিস্তানের নেতৃত্বে, এবং যৌথ কমান্ডের সেনাপতি ছিলেন
লেফটেন্যান্ট জগৎ সিং আরোরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার AK খন্দকার এবং যৌথ বাহিনী গঠিত হয় মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী মিলে। যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সৈন্য। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে জানতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর 1971। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাথে যখন যুদ্ধ চলছে অলরেডি, সেই সময় ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর 1971। দুই বাহিনীর আক্রমণে পাকিস্তানের সব কয়টি বিমান ধ্বংস হয় 6 ডিসেম্বর 1971। জেনারেল নিয়াজি যে দূতাবাসের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যে পাক সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করেন মেজর জেনারেল জামশেদ। বেসামরিক পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। 1 ডিসেম্বরকে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। এটা বারবার আসে, 6 ডিসেম্বরে যশোর শত্রুমুক্ত হয়ে গেছিল। স্বাধীনতার পরে প্রথম বঙ্গভবনে অতিথি হিসাবে আসেন ইন্দিরা গান্ধী ভারত থেকে। যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় 12 মার্চ 1972। ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে কাদেরিয়া বাহিনী, এবং যে স্থানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী সেটা হচ্ছে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে 7 মার্চের ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু। বিজয় দিবস পালন করা হয় 16 ডিসেম্বর, কারণ 16 ডিসেম্বরে এই ইয়েটা করা হয়, আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। বহির্বিশ্বে বাংলাদেশের সরকারের মিশন ছিল মুক্তিযুদ্ধের শুরুতে মুজিবনগর সরকার মিশন স্থাপন করে 2টা। একটা হচ্ছে কলকাতাতে বাংলাদেশের প্রথম বিদেশি মিশন, বিদেশের কোনো মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয় সেটা হচ্ছে কলকাতাতে, আর এটা হচ্ছে দিল্লিতে ছিল বাংলাদেশের মিশন। গণমাধ্যমের ভূমিকা থেকেও প্রশ্ন আসে। কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের নাম উল্লেখ করতে হবে যারা বাংলাদেশের যে গণহত্যার খবর ফলাও করে প্রচার করেছিল। তাদের মধ্যে কয়েকজন হচ্ছে সাইমন ড্রিং, তিনি ছিলেন সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিং নামের একজন সাংবাদিক। অ্যান্থনি মার্কারেনহাম, তাকে আমরা অলমোস্ট সবাই চিনি, কারণ অ্যান্থনি মাস্কারেনহামের একটা বই আছে দ্য লিগাসি অফ ব্লাড, বাংলাদেশ দ্য লিগাসি অফ ব্লাড নামে। বইটি পড়লে আপনারা হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক সত্য ঘটনা জানতে পারবেন। তিনি বাংলাদেশে পাক বাহিনীর গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন বাইরে। মার্ক টালি বিবিসির সাংবাদিক ছিলেন তিনি, পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার করে গেছেন। আকাশবাণী কলকাতা প্রতি রাতে প্রচারিত সংবাদ পরিক্রমা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল বাংলাদেশ সম্পর্কিত। তারপরে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ পরিক্রমা পাঠ করতেন আকাশবাণী কলকাতায়, এবং ঘরে ঘরে এই অনুষ্ঠানটি সেই সময় জনপ্রিয়তা লাভ করেছিল। কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে আমরা অনেকেই জানি, বব ডিলান সম্পর্কে তো আমরা জানি। তো দ্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন বেসিক্যালি বাংলাদেশের যে শরণার্থী ছিল তাদের সাহায্য করার জন্য, দাতব্য সঙ্গীত অনুষ্ঠান হিসেবে এটা পালন করা হয়। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করেন জর্জ হ্যারিসন এবং রবি শঙ্কর। আর জর্জ হ্যারিসন ছিলেন বিখ্যাত ব্রিটিশ গায়ক, তার ব্র্যান্ডের নাম ছিল দি ব্রিটলস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং রবি শঙ্কর ছিলেন ভারতের বিখ্যাত সেতারবাদক। তার কারণেই বেসিক্যালি জর্জ হ্যারিসন এই কনসার্ট ফর বাংলাদেশে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্কে 1 আগস্ট 1971। যে সকল বিখ্যাত শিল্পী সেখানে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বব ডিলান, যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন কিছুদিন আগে। তারপরে এরিক ক্ল্যাপটন, লিও রাসেল, বিলি প্রিস্টন এবং ওস্তাদ আয়াত আলী খাঁ উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবি শঙ্কর, প্রযোজনা করেছিলেন জর্জ হ্যারিসন এবং অ্যালান ক্লাইন, এবং পরিচালক ছিলেন সল সুইমার। যার আহ্বানে হ্যারিসন কনসার্টে যোগ দেন সেটা হচ্ছে রবি শঙ্কর। বব ডিলান সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। বব ডিলান, তার জন্মগত নাম হচ্ছে রবার্ট অ্যালান জিমারম্যান। পরিচয় বিখ্যাত আমেরিকান গায়ক, গীতিকার, সুরকার এবং একই সঙ্গে কবি, লেখক এবং চিত্রকর। সঙ্গীতের ধরন তিনি বেসিক্যালি রক, ব্লুজ এবং কান্ট্রি টাইপের গান করেন। একাডেমিক অ্যাওয়ার্ড 2000 সালে শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগের ওয়ার্ল্ডার বয়েজ সিনেমায় ব্যবহৃত থিংস হ্যাভ চেঞ্জড গানের জন্য তিনি গীতিকার হিসাবে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান 2016 সালে। বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি, এটা আমরা পরবর্তী এপিসোডে জানবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।